আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আমরা প্রত্যেকে যে যেখানেই আছি ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। সক্রেটিস বলেছিলেন, নো thyself, নিজেকে জানো। তোমরা নিশ্চয়ই নিজেকে জানার চেষ্টা করছো, পাশাপাশি বাড়িতে থেকে যে টেক্সটগুলি আছে আমাদের পাঠ্য সেগুলো পাঠ করছো। শুধু টেক্সট নয়, টেক্সটের পাশাপাশি অন্যান্য যে গ্রন্থ আছে যেগুলো সবসময় পড়ার তোমরা সময় পাও না, এখন সেগুলো পড়ার আশা করছি সময় পাচ্ছ এবং ভালোভাবে সেগুলো পড়ছো। আমরা অনার্স চতুর্থ বর্ষের ক্লাস করছিলাম নাটকের উপরে। আমরা চিঠি নাটকটি পড়ে শেষ করেছিলাম মনির চৌধুরীর। এরপরে আমরা কীর্তন খোলা সেলিম আল দীনের এই নাটকটি আমরা পড়ছিলাম। তো আজ আমরা সেলিম আল দীনের উপরে আমরা প্রথম ক্লাসটি নিয়েছিলাম। আজ আমরা নাটক এবং যে নাটকটি আমাদের পাঠ্য কীর্তন খোলা সেই ব্যাপারে আজকে আমরা কথা বলব। তো আমি আমার ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা সেলিম আল দীন সম্পর্কে গত ক্লাসে একটু পড়ার চেষ্টা করেছিলাম। তার জন্ম কোথায়, তার যে সাহিত্যকর্ম ছিল সেই সাহিত্যকর্ম নিয়ে আমরা কথা বলেছিলাম। আমাদের যেটি পাঠ্য কীর্তন খোলা নাটকটি 1986 সালে প্রকাশিত হয়েছে। তো কীর্তন খোলা নাটকের টেক্সট আমি আশা করছি তোমরা ইতিমধ্যে বাড়িতে পড়েছো। তারপরেও আমরা কীর্তন খোলার উপরে কিছু কথা বলে নাটকটি সম্পর্কে, তার প্রধান চরিত্র বা কাহিনী এগুলো নিয়ে কথা বলে তারপরে হচ্ছে আমরা টেক্সটের ভাষাটাও আজকে দেখার চেষ্টা করব। সেলিম আল দীন, তাকে বলা হয় যে নাট্য চেতনার যে ভুবন গড়ে উঠেছিল। সেলিম আল দীন আবহমান বাংলার জনপদের যে আমাদের সমৃদ্ধ যে সাংস্কৃতিক ঐতিহ্য আছে সেই ঐতিহ্য কে নিয়েই আসলে সেলিম আল দীন তার নাটকগুলি রচনা করেছেন। এবং এই যে আমাদের আবহমান বাংলার যে জনপদ, সেটির যে একেবারে যে সাংস্কৃতিক যে বৈশিষ্ট্য সেটি যখন নাটকের ভাষা হয়ে উঠবে বা নাটকে উঠে আসবে, তখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই যে অন্তজ শ্রেণী আছে এবং বাংলার যে পশ্চাৎপদ যে জনগণ আছে তাদের কথাই, সেই মানুষদের কথাই কিন্তু প্রাধান্য লাভ করবে। তো সেলিম আল দীনের নাটকেও আমরা কিন্তু সেই রকম সেই সব অন্তজ শ্রেণীর মানুষের জীবনের কথাই কিন্তু তার এই কীর্তন খোলা নাটকটিতে আমরা দেখতে পাই। সেলিম আল দীন অনেক নাটক রচনা করেছেন। তিনি যখন নাটক রচনায় হাত দিয়েছিলেন তখন প্রথাগত যে ইউরোপীয় নাট্য প্রভাব ছিল, উনি সেই যে নাট্য প্রভাব সেটিকে সেই প্রভাবের যে বলয় সেটি থেকে বের হয়ে আসার চেষ্টা করেছিলেন। এবং তার যে লেখাগুলো আছে তার শুরুর দিকে সেই নাট্য সাহিত্যে সেই ইউরোপীয় যে প্রভাব সেটি ছিল, কিন্তু পরে উনি দ্বিতীয় পর্বে যে নাটকগুলি লিখেছিলেন সেখানে কিন্তু এই যে প্রভাবটি, সেই প্রভাব থেকে উনি বের হয়ে এসে একেবারে আমাদের দেশীয় সংস্কৃতিকে কেন্দ্র করে নাটক লিখতে সক্ষম হয়েছিলেন। এই জন্যে আমরা বলতে পারি যে সেলিম আল দীন নাটকে নিয়ে এসেছিলেন বাঙালির জীবন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, এই সব জিনিসের স্বাদ, তার গন্ধ। এছাড়া তার নাট্য পরিবেশনাতেও কিন্তু ভিন্নতা ছিল, কারণ উপস্থাপন কৌশলে তিনি বাঙালিয়ানার ছাপ রেখেছিলেন। কীর্তন খোলা নাটকে সত্যিকার অর্থে নানান শ্রেণী পেশার প্রান্তিক মানুষের জীবনচিত্র উপস্থাপন করেছেন। কীর্তন খোলা নাটকের কাহিনী একটি চলমান জীবনের চিত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে কীর্তন খোলা গ্রামে মনাই বাবার মাজার গড়ে ওঠে। তখন থেকেই বাবার মাজারকে কেন্দ্র করে প্রতি বছর মাঘী পূর্ণিমায় ওই গ্রামে 3 দিনের এক মেলা অনুষ্ঠিত হয়। আর গ্রামের মেলা, এটা মানেই হচ্ছে দূর দূরান্ত যে গ্রাম আছে সেখান থেকেও কিন্তু নানান ধরনের যে মানুষ, সেই মানুষের আগমন ঘটে এবং রীতিমতো একটি মিলন স্থলে সেই মেলা প্রাঙ্গণটি গড়ে ওঠে এবং একেবারে মিলন মেলায় পরিণত হয়। গ্রাম্য ওই মেলার আয়োজন সম্বন্ধেও কিন্তু নাট্যকারের
চোখ এড়িয়ে যায়নি, কারণ যারা আয়োজন করেছেন সেই আয়োজকদের একটি চিত্র কিন্তু উনি এই নাটকে ফুটিয়ে তুলেছেন। কেউ মেলায় আসে টুকিটাকি জিনিসপত্র কিনতে, কেউ আসে বায়োস্কোপ দেখতে, কেউ বা যাত্রা দেখতে। মেলায় টুইটাম গ্রাম থেকে এসেছে আমাদের দিনমজুর সোনাই। সোনাই একটি চরিত্র আমরা একেবারে শুরুতে পেয়েছি এবং শেষ পর্যন্ত এই সোনাই এই চরিত্রটি আমরা পেয়েছি। কিন্তু সোনাইকে কীর্তনখোলা নাটকের কেন্দ্রীয় চরিত্র কিন্তু বলা যাবে না, কারণ হচ্ছে এই নাটকে আসলে কোনো কেন্দ্রীয় চরিত্র নেই। তবে নাট্য কাহিনীতে সোনাইয়ের উপস্থিতি কিন্তু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এবং বলা যায় বেশিরভাগ জায়গা জুড়েই কিন্তু আছে। নাট্যকারের কাছ থেকে আমরা সোনাইয়ের পরিচয়টা জানতে পারি। সোনাইয়ের পিতা ছিলেন জোলা বা তাঁতি। সোনাইয়ের বাবার বসতি ছিল পাবনা জেলায়। একসময় তাদের জমি জমা ছিল, অর্থাৎ তারা সম্পন্ন গেরস্থ ছিল। সোনাইয়ের দাম্পত্য জীবন ছিল, ঘরে বউ ছিল, সুখও ছিল, কিন্তু এখন সোনাইয়ের আর কিছুই অবশিষ্ট নেই। অনেকটা বলতে গেলে সে একেবারে সর্বস্ব খুইয়ে বসে আছে। তার উপরে সোনাই আবার মৃগী রোগী। ঈদুল হক কন্ট্রাক্টরের কাছ থেকে জমি বন্ধক রেখে সোনাই 4,000 টাকা ঋণ নিয়েছিল। পরিশোধ করতে পারছে না, সেই ঋণ আজও পর্যন্ত সে পরিশোধ করতে পারেনি এবং এজন্য ইদু কন্ট্রাক্টর কৌশলে সোনাইয়ের শেষ সম্বল, তার যে ভিটা মাটিটুকু আছে সেটুকুও সে ঋণের দায়ে কেড়ে নিতে চায়। তাহলে এখানে আমি কিন্তু গত ক্লাসে তোমাদের সংক্ষেপে কাহিনীটা বলেছিলাম। আজকে এটির প্রথম যে কয়েকটি স্বর্গ আছে সেই স্বর্গের একটু ডিটেলস কাহিনীটি বলে তারপরে হচ্ছে আমরা টেক্সটে চলে যাব। তো এখানে আমরা যে চরিত্রটি পেলাম যে সোনাই, এই যে চরিত্রটি, এই চরিত্র কিন্তু আমাদের একেবারে গ্রামীণ অন্তজ শ্রেণী যে আমরা দেখেছি সেখান থেকে কিন্তু এই সোনাই চরিত্রটি উঠে এসছে। আর আমরা তো শুরুতেই বললাম যে নাট্যকার কিন্তু বলেছেন যে সে কিন্তু শুরুতেই এই অন্তজ শ্রেণী মানে এই অবস্থা তার কিন্তু ছিল না, কারণ একটা সময় তার বেশ সম্পন্ন গেরস্থই তাকে বলা যায় সে ছিল, এবং যেহেতু সে এই ঈদুল হক অর্থাৎ ইদু কন্ট্রাক্টর যে তার কাছ থেকে যে টাকাটা সে ঋণ নিয়েছে এবং এই ঋণ কিন্তু আর সে কখনো পরিশোধ করতে পারেনি। অপরদিকে আমাদের এই ইদু কন্ট্রাক্টরের চোখ হচ্ছে যে সোনাইয়ের যে বাকি যে জায়গা জমিটুক আছে সেটুকু সে কোনোভাবে কি করে সে নিয়ে নিতে পারে, এই চেষ্টাটাই কিন্তু আমরা গ্রন্থের ভিতরে দেখব। যে সোনাইয়ের যে পরিচয় আমাদের সামনে ভেসে উঠেছে, তার প্রেক্ষিতে তাকে নিম্ন শ্রেণীর শুধু নয়, নিম্ন শ্রেণীর মধ্যেও কিন্তু আমরা এখানে তাকে এক ধাপ নিচে দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে যে সোনাইয়ের যে ঋণের টাকা সেটা কিন্তু আস্তে আস্তে কি হয়েছে, বেড়ে গেছে। আর ইদু কন্ট্রাক্টরের ছিল জমির লোভ, ফলে উভয় চরিত্রের মধ্যে কিন্তু একটা সংঘাত আমরা দেখেছি এবং সেই সংঘাতটি একেবারেই অনিবার্য হয়ে পড়েছিল বলেই সেই সংঘাতটি গ্রন্থের মধ্যে দেওয়া আছে। কি কারণে, কি নিয়ে সংঘাত? সংঘাতটা হচ্ছে এই, একজন হচ্ছে নব্য উক্তি ধনিক শ্রেণী, অর্থাৎ এই ইদু কন্ট্রাক্টরও কিন্তু একসময় কি ছিল, একসময় খুব দরিদ্র অবস্থায় ছিল, তারও পেটে ভাত ছিল না। এই অংশটিও কিন্তু এখানে অতীত ইতিহাসে এই কথাটি কিন্তু লেখা আছে যে ইদু কন্ট্রাক্টর এখন হয়তো শোষক শ্রেণীর প্রতিভূ, কিন্তু তার অতীত যে ইতিহাস সেই ইতিহাস বলে যে সেও কিন্তু নিম্নবিত্তের মানুষ ছিল। কারণ 50-এর মন্বন্তরে ইদুর মা 7 দিন না খেয়ে অবশেষে মন্ডল বাড়িতে খিচুড়ি খেতে গিয়ে আসলে সে মারা গিয়েছিল। তো ইদু দিনমজুরি করেছে হুরমত কাজীর বাড়িতে, শরীর খাটিয়ে পেটে ভাতে বেঁচে থেকেছে, কিন্তু সেই বেঁচে থাকার আরেক নাম হচ্ছে সংগ্রাম। কাজের বাড়িতে কাজ করে সারা দিনে ইঁদুর যুদ্ধ, এক বেলা ভাত আর 2 বেলা ফ্যান। এই যে দেখো ইঁদুর যে অবস্থা, এটি কিন্তু আমাদের যে নব্য যে ধনিক শ্রেণী গড়ে উঠেছিল বা যাদের হাতে পরবর্তীতে এই যে পুঁজিবাদ যে বিকাশ হয়েছে এবং একেবারে যারা
নিপীড়িত ছিল একটা সময়, কিন্তু তারা কি করেছে নিজের বুদ্ধির জোরে, তাদের কর্মক্ষমতার জোরে তারা কি করেছে যে ভাগ্য, আমাদের এই ইদু কন্ট্রাক্টরের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সে তার ভাগ্য বদলে নিয়েছে এবং রীতিমতো এই যে কীর্তনখোলা এখানে যে মেলাটি বসেছে 3 দিনের আয়োজনে যে মেলা, সেই মেলার শক্তিধর পুরুষ হিসেবে কিন্তু সে তার নামটি এখানে প্রধান হিসেবে, প্রধান যারা ছিল যে কজন তাদের ভিতরে কিন্তু অন্যতম একজন বলে সে এখানে এসেছে। এবং এই যে সোনাই হচ্ছে খেটে খাওয়া মানুষ, অপরদিকে আমাদের ইদু হচ্ছে শোষক শ্রেণীর প্রতিভূ। এই দুইটি চরিত্র কিন্তু পাশাপাশি তাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটি কিন্তু এই মেলাকে কেন্দ্র করে উঠে এসেছে। এবং কীর্তনখোলা নাটকের প্রায় সবগুলো চরিত্রের মধ্যেই যে নৃতাত্ত্বিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় এবং আর্থিক জীবনচিত্র ফুটে উঠেছে তা আমরা যদি বলি এটা হচ্ছে গ্রাম বাংলার একেবারে প্রান্তিক জনজীবনের চিত্রই কিন্তু বটে। এবং এটা যে একটি গ্রামের বা একটি মেলার চিত্র এরকম সেটি না, এটি হচ্ছে একেবারে আমাদের দেশের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মেলার ঠিক একই চিত্র। এবং আমরা বলতে পারি যে সেলিম আল দীন এর এই যে নাটক রয়েছে, এখানে নিম্নবিত্তের মানুষেরই কিন্তু অসংখ্য মিছিল আমরা দেখতে পাচ্ছি। এবং নাট্য কাহিনীতে সেলিম আল দীন যেভাবে চরিত্রগুলোকে বিন্যস্ত করেছেন, সেই বিবেচনায় তাদেরকে আমরা যদি কয়েকটি শ্রেণীতে ভাগ করতে চাই, তাহলে আমরা দেখব যে একটা শ্রেণীতে আছে সোনাইয়ের মতো হতদরিদ্র সাধারণ মানুষ, তাদের ভিতরে বসির আছে, সমীর আছে, কাশেম আলী আছে। এবং অপরদিকে আরেকটি শ্রেণীতে আমরা দেখতে পাই যে নয়া যুগ অপেরার নট-নটি যারা অভিনয় করছে তাদেরকে বলা হচ্ছে। এবং এই যে অভিনয়কে কেন্দ্র করে যে এক শ্রেণীর মানুষ, তারা যেমন ছায়ারঞ্জনকে পেয়েছি, বনশ্রীকে পেয়েছি, রবি দাসকে পেয়েছি। এছাড়া আরেকটি শ্রেণী আমরা দেখলাম, সেটি হচ্ছে যে লাউয়া সম্প্রদায়ের খেটে খাওয়া সাধারণ মানুষ। তার ভিতরে আমরা ডালিমন চরিত্রটি পেয়েছি, রুস্তম যে তাকে পরবর্তীতে বিয়ে করতে চেয়েছিল তাকে আমরা পেয়েছি। তো এইরকম আমরা তিনটি শ্রেণী আমরা এখানে কিন্তু দেখেছি। গ্রাম্য মেলায় বিভিন্ন গ্রামের বিচিত্র সব মানুষের আগমন সাধারণত ঘটে থাকে। এবং কীর্তনখোলার পাড়ে যে মেলাটি হচ্ছে এখানে, এই মেলাটিও কিন্তু সেখানে আমরা দেখেছি যে বিচিত্র মানুষ। এবং সোনাই দরিদ্র এবং দিনমজুর, তবু মেলায় এসেছে কিছু কেনাকাটার জন্য। এবং মেলাকে কেন্দ্র করে গ্রামের মানুষের বিনোদন উপলক্ষে যাত্রা, আসর, তারপরে বায়োস্কোপ, এই সমস্ত জিনিস কিন্তু বসে থাকে। এবং গ্রামের মানুষ কিন্তু সেগুলো তাদের বিনোদনের একটা মাধ্যম হিসেবে বেছে নেয়। তো যাত্রা দলের লোকেরা অভিনয়ের মাধ্যমে কিছু রোজগার করে এবং তাদের জীবিকাও কিন্তু এই যাত্রাভিনয়, অর্থাৎ ওরা এই যাত্রা করেই কিন্তু তাদের জীবিকাটি ব্যয়ভার তাদের যে আছে জীবনের সেটি বহন করে। এছাড়া লাউয়া সম্প্রদায় তারা আসে কেন? তারা আসে হচ্ছে, তারা দল বেঁধে আসে এবং সবসময় কিন্তু দল বেঁধেই থাকে। তারা মনোহারী সব জিনিসপত্র নিয়ে আসে এবং এই যে গ্রামে যে মেলাটি বসেছে সেই মেলায় কি করতে পারে, তারা বেচা কেনা করতে পারে এবং সেটা দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে। মেলা প্রাঙ্গণ কীর্তনখোলা নাটকের মূল মঞ্চ। এই মঞ্চে প্রকৃতপক্ষে নাট্যকার সেলিম আল দীন গ্রাম বাংলার মানুষ এবং তাদের যে জীবনচিত্র সেটি তুলে ধরতে প্রয়াসী হয়েছেন। আমরা দেখছি যে এখানে প্রথম স্বর্গ কীর্তনখোলা, মেলাগামী লোকজন এবং সোনাই প্রসঙ্গে প্রথম স্বর্গ শুরু হয়েছে। আমরা এখানে তোমরা একটু টেক্সট দেখতে পাচ্ছ, এই টেক্সটের ছবিটি আমি তোমাদের এখানে এজন্য দিয়েছি। এখানকার যে ভাষা, এই ভাষাটি আমাদের একটু পড়তে হবে, এই কারণে যে তোমরা যখন কীর্তনখোলা নাটকটি পড়বে এখানে দেখবে যে অনেক আঞ্চলিক শব্দ আছে যেগুলো হয়তো তোমাদের কাছে একটু মনে হবে যে এই শব্দটির সাথে, যারা বিশেষ করে শহরে থাকি আমরা, একটু অপরিচিত লাগতে পারে। তবে লেখক যেটি করেছেন সেটি হচ্ছে যে প্রত্যেকটি এরকম যে শব্দগুলো আছে, আঞ্চলিক শব্দ উনি যেগুলো ব্যবহার করছেন বা গ্রামে প্রচলিত যে শব্দগুলো যেটি লেখক
ব্যবহার করেছেন তার একটি করে ব্যাখ্যা উনি প্রত্যেকটি পৃষ্ঠায় একটু নিচে ছোট করে দিয়ে দিয়েছেন। তো আমরা সেগুলো যদি পাঠ করি তাহলেও কিন্তু আমাদের কাছে জিনিসটা কি হতে পারে, সহজ হতে পারে। প্রথম স্বর্গ কীর্তন খোলা, এখানে উনি নামকরণ করেছেন মেলাগামী লোকজন ও সোনার প্রসঙ্গে, অর্থাৎ যেহেতু পুরো নাটকটি একটি মেলাকে কেন্দ্র করে লিখিত হয়েছে, এই জন্য মেলার একটি বিস্তারিত বিবরণ কিন্তু উনি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। উনি প্রথমে লিখেছেন যে কবির লড়াইয়ে অংশগ্রহণ ইচ্ছু একটি দল ঢোল বাজিয়ে মাঘী ফসলের রঙিন দৃশ্যের মধ্য দিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, কারো কারো মাথায় শালু কাপড়ের পট্টি বাঁধা। চল চল সূর্যি হেলে, চল মন গুরু ভোলা, চল যাই কীর্তন খোলা। অর্থাৎ এই যে শুরুতেই উনি বললেন যে প্রথম স্বর্গ, সেখানে মেলাগামী লোকজন, মেলায় লোকজন যাচ্ছে, যে সূর্য হেলে পড়েছে, এখন তারা কি করতে যাচ্ছে, কীর্তন খোলার কাছে যে মেলাটি বসেছে সেই মেলায় তারা অংশগ্রহণের জন্য যাচ্ছে, এরকম একটি কথা। আরেকটি কথা আমরা দেখতে পাচ্ছি যে কবির লড়াই। এই কবির লড়াই ব্যাপারটি কি, এটি তোমরা ইতোমধ্যে আমার ধারণা জানো, যে আগে যখন কবি দুইজন কবি মঞ্চে উঠতেন এবং তাদের কাজই ছিল মুখে মুখে কবিতা বলে একজন আরেকজনের সাথে কি করা, লড়াই করা। এবং একজন কবি যেখানে শেষ করছেন সেই অংশটি ধরে কিন্তু অপরজন যিনি থাকেন তাকে সেটি দিয়েই আবার নতুন করে তার কবিতাটি বলতে হচ্ছে। এই যে তাৎক্ষণিক, এবং কত প্রতিভাবান তারা আসলে ছিলেন, যে তাৎক্ষণিক মুখে মুখে কিন্তু এই কবি গানগুলো রচিত হতো। এছাড়াও কিন্তু আমরা এখানে নয়া যুগ অপেরা দলের কথাও কিন্তু পেয়েছি প্রথম এখানে। এবং নয়া যুগ অপেরাও কিন্তু কেন যাচ্ছে এই মেলায়, কারণ হচ্ছে তাদের যাত্রা তারা এখানে পরিবেশন করবে। এই জন্যই হচ্ছে সেখান থেকে যে 3 জন নেমে যায় বাস থেকে, এবং মহাদেবপুর স্টপেজ 3 জন হচ্ছে রবি দাস, করিম দেওয়ান এবং ছায়ারঞ্জন। এই 3 জনকে আমরা, এই 3টি চরিত্রকে আমরা একেবারে প্রথম স্বর্গেই পেয়ে গেলাম। এবং তারা সেখানে বাস থেকে নেমেছে এবং বাসের সাঁকো সেটা পেরিয়ে তারা একটি ঘোড়ার গাড়ির দরদাম করেছে। এবং রবিদাস বলছে যে এই যে গাড়িওয়ালা ভাই যাবেন, গাড়িওয়ালা বলছে যে যাইবেন কই, কীর্তন খোলা। রবিদাস বলছে যে খুব নাম করা মেলা করি। এখানে দেখো তোমরা এই যে একটি নাম্বার দেওয়া আছে, এবং নাম্বার দিয়ে কিন্তু যে যে শব্দগুলো একটু মনে হবে যে আঞ্চলিকতা আছে কিনা সেখানে, বা বুঝতে যদি অসুবিধা হয়, সেই জন্য কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে বিশেষ ধরনের সুগন্ধি খেজুরের গুড়, তারপরে হচ্ছে কোনটি হচ্ছে লড়াই, এবং যে রাস্তাটির কথা বলেছে যে মানিকগঞ্জ থেকে আরিচায় যেতে সেই জায়গাটি পড়ে। এরকম দেখবে যে প্রত্যেকটা পেজের নিচে ছোট করে সেই যে কঠিন যে শব্দটি আছে সেটির অর্থটি দেওয়া আছে। তোমরা এগুলো খেয়াল করে পড়বে, তাহলে আশা করছি তোমাদের এই নাটকটি কঠিন মনে হবে না। যেহেতু এখানে অনেক আঞ্চলিক শব্দ বা গ্রামের মানুষের মুখে যে শব্দগুলা তারা বলে সেই শব্দগুলোই এখানে ব্যবহার করা হয়েছে। এই জন্যেই বারবার বলছি যে তোমাদের বুঝতে হয়তো একটু সমস্যা হতে পারে। তো একটু যদি মনোযোগ দিয়ে কয়েকবার নাটকটি পড়ো তাহলে দেখবে যে একেবারে পরিষ্কার হয়ে গেছে নাটকটি। তো এখানে করিম, গাড়িওয়ালা এবং রবিদাস তাদের ভিতরে কথোপকথন হচ্ছে, এবং গাড়িওয়ালা কে জিজ্ঞেস করেছে যে ক মাইল পথ, তখন গাড়িওয়ালা বলেছে যে 5 মাইল। এই জায়গাটার নাম মহাদেবপুর, এবং সামনে হচ্ছে হাসমতপুর, পরে হচ্ছে বরঙ্গাই। তো এইভাবে হচ্ছে যাত্রাপথের বর্ণনা দিয়েছে, এবং কিভাবে তারা সেই কীর্তন খোলায় সেখানে যে আমাদের মেলাটি হচ্ছে সেখানে পৌঁছাবে সেই কথাগুলো এখানে কিন্তু লেখা আছে। তো এখানে ওরা যখন দরদাম বলছে যে 18 টাকার কম হবে না, তখন গাড়োয়ান বলছে যে না, কাইল আপনাকে দলের 3 গাড়ি গেছে 20 টাকা করে দিচ্ছে, অর্থাৎ গতকালকেও গেছে এবং 3 গাড়ি অলরেডি লোক চলে গেছে যারা যাত্রা দলে অংশগ্রহণ করতে এসছে, এবং বলছে যে তারা 20 টাকা করে দিয়েছে, অতএব
আপনার 18 টাকার কমে যাওয়া যাবে না। তো যাই হোক, এরপরে আমরা দেখছি যে মেলাগামী এক বৃদ্ধ ও তার 8 বছরের নাতনি, মেয়েটির নাম ছুটনি, তারা টুইটামের অধিবাসী। এখানে একটি শব্দ আমরা পেলাম, কি? টুইটাম। টুইটাম হচ্ছে একটি গ্রামের নাম, এবং সেই টুইটামের অধিবাসী হচ্ছে আমাদের যে বৃদ্ধা এবং সেই যে বৃদ্ধ এবং নাতনি, এই দুইজনের কে আমরা এখানে পেয়েছি। এবং মাইল দুয়েক পথ হেঁটে মেয়েটি বেশ ক্লান্ত, এবং পথ চলতে চলতে মেয়েটির আঙুলের আগায় বোধ নাই দুটি পা ভারী। তখন আমাদের বৃদ্ধ বলছে যে নোরায়া হাঁটেন নাকি, অর্থাৎ দৌড়ে দৌড়ে হাঁটার কথা বলছে, অর্থাৎ দ্রুত হাঁটার কথা বলছে। তখন বলছে যে কান্দে চড়বা ও ছেমরি চিন্তাস করে। তো এই যে এখানে যে কথাগুলো আছে, এবং একেবারে গ্রামের লোক যে ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, ঠিক সেই রকম ভাষা কিন্তু এখানে দেওয়া আছে। এবং আমরা দেখছি যে এখানে বৃদ্ধ রহমতের সাথে কথা বলছে, এবং সেই ছুটনি সে একটি বেলুন বাসি কিনবে সেটি জিজ্ঞেস করেছে, এবং একটা মুখোশ সে কিনতে চায়। এই কথাগুলো কিন্তু এখানে আছে। এবং গ্রামীণ মেলায় যেটি হয় যে এইসব জিনিস কিন্তু পাওয়া যায়। তো তখন এখানে আমরা আরেকটি অংশ পাচ্ছি, সেটি হচ্ছে যে আলতু বিপরীত দিকে ও বৃদ্ধটি তার নাতনি সহ মেলা অভিমুখে প্রস্থান করে। টুইটামের বসির ও সোনাইয়ের প্রবেশ। এতক্ষণে আমরা একটি চরিত্র পেয়েছি, সেটি হচ্ছে যে সোনাই, যেটি এর আগেই আমি তোমাদেরকে বলেছি। এই সোনাই হয়তো একেবারে প্রধান চরিত্র নয়, কিন্তু তার সম্পর্কেই কিন্তু বেশিরভাগ অংশ এখানে বর্ণনা করা হয়েছে। এবং বসির পেশায় হচ্ছে কলু, কিন্তু তেলের ঘানিতে মন নেই। সারাটা শীতকাল সে তাড়ি খেয়ে বেড়ায়, যাত্রা গান আর কবির আসরে খোল বাজায়, ঘরে রুগ্না স্ত্রী সোনায় দিনমজুর। উত্তরাধিকার সূত্রে 4 বিঘা জমি ছিল, এখন বন্ধকে আছে সেগুলি, এবং ইদু কন্ট্রাক্টর সে জমি কেনার জন্য প্রস্তুত। এই কথাগুলো আমি আগেই বলেছি। এখানে কিভাবে লেখা আছে সেটি আমি তোমাদের পড়ে শোনালাম। এবং নাট্যকার বলছেন যে সোনাই মৃগী রোগী, তার বউ চম্পা 2 বছর আগে প্রথম সন্তান প্রসব করতে গিয়ে অত্যধিক রক্তপাতে মারা যায়, এবং ঘরে হচ্ছে তার অসুস্থ মা আছে। সোনাই যেটি এখানে এসছে, আমরা মেলায় জানি সে টুকটাক কেনাকাটা করতে এসেছে, তার কাছে টাকা থাকলে সে মায়ের জন্য শাড়ি কিনতে পারতো, এরকম কথাও কিন্তু এর পরে আছে। এবং আমাদের ইদু কন্ট্রাক্টর কিন্তু তাকে টাকা দিচ্ছে যে তার মায়ের জন্য শাড়ি কিনে নিয়ে যাওয়ার জন্য। কারণ ইদু যদি সোনাইকে আরো কিছু টাকা দিতে পারে, তাহলে হচ্ছে সে সোনাইয়ের যে সম্পত্তি, যে জমিটা আছে, সেটি সে হাত করতে পারে। এটি হচ্ছে তার মতলব। তো এখানে আমাদের বসির এবং সোনাইয়ের সাথে কথোপকথন হচ্ছে। এরপরে আমরা একজন পৌরকে দেখতে পাচ্ছি। পৌর জিজ্ঞেস করেছে, সোনাই বাজান কেমন আসোস, মেলায় যাইতেছোস? সোনাই বলছে, হ, এই একদূর আইসা গাছ কাটেন, আপনি না চাইলের ব্যবসা করতেন, গাছি হইলেন কবে। অর্থাৎ সে কি করতো, যে একটা সময় সে চালের ব্যবসা করতো, কিন্তু এখন এই পৌর কি করছে, যে গাছ কাটছে। তো এই জন্য তাকে যখন জিজ্ঞেস করেছে, তখন প্রৌঢ় বলছে যে চাইলের পুঞ্জি শেষ, রসের গুড় কইরা দিন চলে। অর্থাৎ এখন গাছ কাটি, এবং যে রসটা আমি নিতে পারি, সেই রস দিয়ে গুড় তৈরি করে, সেই গুড়ের বলছে যে গুড়ের দিন গেলে ভাবতাছি কুষ্টিয়া চলে যাবো। কুষ্টিয়া হচ্ছে কুষ্টিয়া চলে যাব, বোরো ধানের বতরের সময় কৈরাতের চড়া দাম। তা বলছে যে এখানে যেহেতু তার সুনির্দিষ্ট কোনো আসলে পেশা সে ধরে রাখতে পারছে না, কারণ সে যে সিজনাল যে চাষি, অর্থাৎ একটা সময় চালের ব্যবসা করতো, সেখানে সে ভালো করতে পারেনি, বা তার পুঁজি সমস্ত শেষ হয়ে গেছে, এবং এখন হচ্ছে রস এবং গুড় তার কারবার সে করার চেষ্টা করছে। এবং একটা বলছে যে বতর মানে হচ্ছে উৎসব যখন হয়, তখন আবার সে বলছে যে কুষ্টিয়া চলে যাব, কারণ বোরো ধানের সময় ওখানে নিশ্চয়ই কোনো কাজ পাওয়া যাবে। তো এই যে মানে
পেশা দেখো একেবারে যে আমাদের গ্রামীণ যে জনগোষ্ঠী তাদের যে পেশা এবং প্রতিনিয়ত তাদের পেশাও কিন্তু পরিবর্তন করতে হচ্ছে একেবারে তাদের জীবন জীবিকা চালানোর জন্যই কিন্তু তাদের এই চেষ্টা। তো এখানে প্রৌঢ় আবার বলেছে যে তুই যে কইলি চাইলের ব্যবসা ছাইড়া গাছি হইলেন, কথাটা শুনলে আমার ছোটবেলার ছবি বুড়ির কিসা মনে হইল। জিনের রাজায় মানুষের পাথর বানাইতো, পাথর থেকে গাছ, গাছ থেকে ফল, ফল থেকে পঙ্খী, আমারও সেই দশা হয়েছে। অর্থাৎ এই যে একটা গল্পের কথা বললো, যে গল্পে কি হয়েছে যে প্রতি মুহূর্তে কি করেছিল যে একটা থেকে পরিবর্তন করে অন্য কোনো কিছু তাকে তৈরি করে দিয়েছিল। তো সেই কথাটি কিন্তু মনে করে দিয়েছে এখানে। আরেকটি কথা যেটি বলবো যে নরেন্দ্রনাথ মিত্রের রস একটি গল্প আছে, তোমরা গল্পটি অবশ্যই পড়ে নেবে এবং কি অসাধারণ সেই গল্প। যদি গল্পটি তোমরা পড়ো তাহলে বুঝতে পারবে এখানে রস এবং গুড়ের কথা আছে বলে সেই গল্পটির কথা মনে পড়ে গেল। তোমরা এটি অবশ্যই পড়বে। তো এখানে এই দুজনের যখন কথা হচ্ছে তখন সেখানে বসির এসেছে এবং বলছে, বসির সেখানে বলছে যে 4 বিঘা 71 সাফ কবলা কইরা দে আমারে, রাইতেও আইছিল মাও রাজি হয় নাই। সোনাই বলছে যে কয় বন্ধকের টাকার লগে আরো কিছু ধরে নেয়, অর্থাৎ যে টাকা সে দিয়েছে সেই টাকার সাথে যদি আরো কিছু ধরে নেয় তাহলে হচ্ছে সেই তার যে জায়গা জমি সেটি তারা নিতে পারবে কিনা সেরকম একটি কথা এখানে বলেছে। তো আমাদের সোনাই কিন্তু কোনোভাবেই সেটিতে রাজি হয়নি এবং যতই তার কাছে চেয়েছে সে কিন্তু রাজি হয়নি। এখানে অন্য আরেকটি প্রসঙ্গ এসছে, সেটি হচ্ছে যে এক কিশোর পুত্রের সাথে লাঠি হাতে ধরে চলেছে এক অন্ধ ভিক্ষুক। একজন অন্ধ ভিক্ষুকের কথা এখানে বলেছে এবং তার সাথে কে আছে, তার একটি কিশোর পুত্র আছে এবং বলছে যে অক্ষম অন্ধ বাপ কেবলই কাতরাচ্ছে, কারণ হচ্ছে যে কিশোর ছেলের সাথে তো আসলে পাল্লা দিয়ে অন্ধ পিতা হেঁটে পারছে না। তো তখন আমাদের এখানে খুব বেশ মজার একটু অংশ, মানে আমরা পড়লে আমাদের কাছে মজার মনে হচ্ছে কিন্তু আসলে অন্ধ পিতার কাছে সেটি কোনোভাবেই কিন্তু মজার নয়। এখানে বলছে যে চাইল গুড় কই, চাইল কই যে গুড়ি পামু, রস কই যে ভিজায়া খামু। অর্থাৎ এই অন্ধ বাপ তার একটু শখ হয়েছে যে শীতে যে চিতই পিঠা তৈরি করা হয় সেই পিঠা যদি সে একটু রসে ভিজিয়ে খেতে পারতো তাহলে তার খুব ভালো লাগতো। তো এখানে বলছে যখন সমীর এই তার কিশোর পুত্রকে তার বাপ সম্বোধন করেছে তখন বলছে যে তরের শেষে পাগারে ফালাইয়া দিয়া অষ্টরে মেলায় যাবো খালি বকর বকর করে, অর্থাৎ তোমাকে ফেলে দিয়ে আমি কি করব, চলে যাব, এটা সে বলছে। এবং কোথায় যাবে, পাটকলের কামে চলে যাবো, টাকা জমায়া টুনিরে বিয়া করুম, ফিরা এসা যান দেখি তুই মরছাস। অর্থাৎ বাপকে বলছে যে তুই মর এবং আমি কি করব, তোরে ফেলে দিয়ে কোথায় চলে যাব, সেই পাটকলে কাজ করতে চলে যাব এবং টুনি যে আছে তাকে হচ্ছে সে বিয়ে করবে। তখন অন্ধ যে বাপ সে বলছে যে বলে যাস না, টুনিরে বিয়ে করবি ভালো কথা, তখন আমি তোরে কি করব, আমি 5 কোটি টাকা দিব তোকে। তখন সমীর বলছে যে জানি জানি ব্যাপার, ভিক্ষার টাকা মাটির নিচে পুইতা রাখছো, সিয়ান থেকে টাকাটা উঠায়া আমি সামনের বিশুদ্ধবারে বিদেশে যামুগা। তো এই যে কথাটি বলছে, অর্থাৎ অন্ধ যে পিতা সে কি করে, টাকা সে ভিক্ষা করে যে টাকা পায় সেগুলো একটা এই কলসির ভিতরে ভরে কি করেছে, মাটির নিচে পুঁতে রেখেছে। কিন্তু আমাদের কিশোর যে পুত্র সেটি কিন্তু সে এই যে জানতে পারলো এবং বলছে যে সেটি উঠিয়ে আমি কি করব, যে আমি বিদেশে চলে যাব। তখন অন্ধ বলছে যে ওই টাকা আমার দাফন কাফনের, তখন তাকে গালি দিয়েছে এবং বলছে যে উইয়েতে হাত দিলে কুষ্ঠ হইব তোর, কলেরা নাকবো, আতুর হবি তুই। অর্থাৎ এখানে তাকে অভিশাপ দিচ্ছে তার কিশোর পুত্রকে। এবং তখন তার কিশোর পুত্র খুব রেগে এখানে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে এটি আসলেই একেবারেই গ্রামীণ সেই ভাষা। যে যাই হোক বলছে যে তোর
টাকা লাগবে না, যে এখানে তোমরা একটু করে নিও, বিশুদ্ধবারে জামুগা আমি, তখন অন্ধ বলছে ও টানিস না বাপথন, উষ্টা খামু বাপ উভয়ের প্রস্থান। এখানে কিন্তু আমাদের কীর্তন খোলার প্রথম স্বর্গটি সমাপ্ত হয়েছে। তো আমরা যেটি দেখছি যে একেবারে অন্তজ শ্রেণী নিয়ে যে আমাদের এই নাটকটি লেখা হয়েছে, এবং এখানে বেশ অনেকগুলো প্রসঙ্গেও কিন্তু অবতারণা করা হয়েছে। যে মেলায় প্রথম স্বর্গে আমরা কি দেখলাম, যে মেলায় চারিদিক থেকে যে লোকজন আসছে, এবং এই যে বিচিত্র লোক, সেই বিচিত্র লোকের একটি পরিচয় কিন্তু আমরা প্রথম স্বর্গে পেয়েছি। এবং এর পরে কিন্তু কাহিনীটি যেভাবে এগিয়ে গেছে সেটি হচ্ছে একেবারে কিন্তু মেলা কেন্দ্রিক, এবং মেলার বাইরে কিন্তু এই নাটকে অন্য কোনো চিত্র কিন্তু আর নেই। সমাজের যে চিত্রটি উনি অঙ্কন করতে চেয়েছিলেন, সেই যে যোদ্ধার শ্রেণী বা একেবারে অন্তজ শ্রেণী, বা যার জমি আছে যার জমি নাই, যার জমির উপরে দখল নিতে চায় আমাদের নব্য যে উঠতি ধনিক শ্রেণী তারা, তো এই প্রত্যেকের চরিত্রই কিন্তু উনি অঙ্কন করেছেন এই মেলার ভিতরে থেকে। অর্থাৎ এই মেলার বাইরে গিয়ে উনি কোনো চিত্র কিন্তু অঙ্কন করেননি। এখানে যে প্যান্ডেল টাঙানো হয়েছে, এখানে যে আসর বসছে, এই আসরের ভিতর দিয়ে উনি তার এই কথাগুলো ধীরে ধীরে বলে গেছেন। তো মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে ভাষাটি কিরকম হবে এখানে। তো তোমরা যেটি করবে সেটি হচ্ছে যে এই নাটকটি একটু ভালো করে পড়ার চেষ্টা করবে। তো আজকে এ পর্যন্ত থাক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। সবাইকে ধন্যবাদ।